আমাদের ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা চলছিল। তো ক্যালকেরিয়া কার্ভ সবাই শুনতে পাচ্ছেন তো? ক্যালকেরিয়া কার্ভের রিলেটেড আলোচনা আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো ক্যালকেরিয়া কার্ভের বেসিক কনস্টিটিউশনাল নেচারটার উপরে আমরা ফোকাস করেছি। একে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আমরা একটু চেনার চেষ্টা করব, যাতে করে ক্লিনিকে এলে আমরা চট করে ধরে ফেলতে পারি যে এটা আমার ক্যালকেরিয়া কার্ভ। সো ক্যালকেরিয়া কার্ভের এই কনস্টিটিউশন খুবই ইন্টারেস্টিং এবং আমাদের রেগুলার প্রেসক্রাইব যে পলিকেসগুলো আছে তার মধ্যে ক্যালকেরিয়া অন্যতম। আমি ক্যালকেরিয়া কার্ভের এটা সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাসে আমি আপনাদের এই ব্যাপারে ডিটেলিং করি। বইয়ের ব্যাপারে আমি আগেই বলেছি। আজকের যে আলোচনা এটা মূলত আমাদের নীলমণি ঘটক এবং জর্জ ভিজেলকাসের ওপর রেখে আমি আলোচনাটা করব, ওই প্যাটার্নটার ওপর আলোচনা করব। আপনারা এই বইগুলো অবশ্যই পড়বেন। ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করতে গেলে আমাদের এই দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কম্প্যারিজন আর একটা হচ্ছে পার্সোনালিটি। তো প্রথম আমি সেই টপিকটার ওপর যাই। আমরা আগের দিনের একটা বেসিক কনস্টিটিউশন কীরকম হয় আলোচনা করেছি, একটু পেছন দিক থেকেই শুরু করি। ক্যালকেরিয়া কার্ভের টিউবারকুলার সাইকোটিক যে নেচার, সিভিলিটিক ওরিয়েন্টেশন কম শরিক তো বটেই। তো এই নেচারের ওপর দাঁড়িয়ে একটা টিউবারকুলার ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি আপনি পাবেন, সাইকোটিক ডমিনেটেড হিস্ট্রি পাবেন ফ্যামিলিতে। বংশগত এই ইতিহাসগুলো পাওয়ার পর আপনি রুগীকে কোন অবস্থায় পেয়েছেন, আমি বারবার বলছি আপনি রুগীকে কোন অবস্থায় পেয়েছেন এই জায়গাটা খুব দরকার। মানে একদম ছোট অবস্থায় না 10-12 বছরে পেয়েছেন, নাকি 24-25 বছরে পেয়েছেন, নাকি ঠিক মেনোপজাল এজে পেয়েছেন, নাকি তারপরে পেয়েছেন, এই অবস্থাটা খুব দরকার। ক্যালকেরিয়া কার্ভের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম রোগ ক্যালকেরিয়া কার্ভের ওপর আসে। মন মানসিকতার ওপর মেইন আমাদের ফোকাসটা করতে হবে চিনে নেওয়ার জন্য। তো সেই ব্যাপারগুলো আমরা ধাপে ধাপে চিনি। তাহলে প্রথমে একটু ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশনাল ফিচার আগের দিন বলেছি, একটু রিক্যাপ করিয়ে দিই। ক্যালকেরিয়া কার্ভ একটু মোটাসোটা হয় ইন জেনারেল, একটু থলথলে হয়, ঘাম প্রচুর হয়, এটা গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন আছে। ক্যালকেরিয়া কার্ভের যদিও প্রচুর ঘাম হয়, ক্যালকেরিয়া কার্ভ একটু শীতকাতর রুগী, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের ঘাম দেখলে আপনার গরম কাতর বলে মনে হতে পারে। ক্যালকেরিয়া কার্ভের পছন্দ, গরম খেতে পছন্দ করে, মাছ মাংস ডিম সবই খায়। ডিম খাওয়ার প্রবণতা এর মধ্যে একটু বেশি, খেতে ভালোবাসে ক্যালকেরিয়া কার্ভ, বেশ আয়েশ করে খায়। কিন্তু এর খাবার যে খুব ভালো হজম হয় তা নয়, এবং এর একটা অ্যাবডোমিনাল ওবেসিটির প্রেজেন্টেশন আপনারা পাবেন। বডি ওয়েট বেড়ে যেতে থাকে এবং ক্যালকেরিয়া কার্ভ কনস্টিটিউশনে বডি ওয়েট বাড়লে চট করে তাকে কমানো যায় না। এই প্রসঙ্গে তুল্যমূল্য অনেকগুলো ড্রাগ আছে যাদের কাছাকাছি এরকম ঘটনা আছে, যেমন ধরুন গ্রাফাইটিস এর পাশে আছে, ফাইটোলাক্কা আছে, থুজার কথা আপনারা ভাববেন, যেগুলো ওবেস গ্রুপ অফ ড্রাগ। আপনি ক্যারি কার্ভের কথা ভাববেন, তো এই ড্রাগগুলোর মধ্যেও আপনারা এইরকম নেচার পাবেন। তবে ক্যালকেরিয়া কার্ভ তার নিজ গুণে আলাদা। তাহলে যেখানে একটা ওবেসিটির ট্রেন্ড আপনারা এমন কার্ভকে পাবেন, যেখানে একটা ওবেসিটির ট্রেন্ড পেশেন্টের মধ্যে আছে। তবে এমনও ঘটনা হতে পারে যে ক্যালকেরিয়া কার্ভ রোগাও হতে পারে। ক্যালকেরিয়া কার্ভ রোগা হতে পারে। সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভের আপনারা যদি ভিজেলকাস পড়েন দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভ একদম রোগা, পাতলা, ইমাশিয়েটেড প্রেজেন্টেশন হয়। মুখের মধ্যে একটা মুখের চামড়াগুলো ঝুলে যায়, আর স্কিনটা রাফ হয়ে যায়। তো সেই ব্যাপারও ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাওয়া যায়। ম্যাল অ্যাসিমিলেশনের কারণে অনেক সময় হতে পারে। তবে বেশিরভাগ যেটা পাওয়া যায় একটু ক্যালকেরিয়া কার্ভ মোটাসোটা হয়। তারপরে তার মাইলস্টোনের কথা আপনারা জানেন। ক্যালকেরিয়া কার্ভের মাইলস্টোন ডিলেড, তার সব কিছু একটু স্লো। তো এটা আপনারা জানেন। এর ঘামের প্রেজেন্টেশন বিশেষত্ব আছে, তো সেই বিশেষত্বগুলোকে খেয়াল রাখতে হবে আমাদের, যে এর মাথার পেছন থেকে ঘাম বেশি হয়। তো সেই জায়গায় আমরা কম্প্যারিজনে যাব। আমি আগে মনের ওপর ফোকাস করব। তো এগুলো আমি আগের দিন বলেছি। ক্যালকেরিয়া কার্ভের মেইন যেটা গণ্ডগোল, যদি আপনারা ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে ক্যালসিয়াম মেটাবলিজমের উপর ক্যালকেরিয়া কার্ভের একটা প্রধান কাজ। তো সেই কারণের জন্যই মাসকুলোস্কেলিটাল সিস্টেমসের উপরে ক্যালকেরিয়া কার্ভের একটা প্রধান জায়গা। টোটাল স্পাইনের ওপর ক্যালকেরিয়া কার্ভের কাজ খুব বেশি, খেয়াল রাখতে হবে। ক্যালসিফিকেশনস অফ দ্য বোনস অ্যান্ড জয়েন্টস, এখানে একটা ম্যাল অসিফিকেশনস থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনাগুলো ডেভেলপ করতে পারে, সেগুলো আমরা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে পাই। অস্টিওজেনিক প্রেজেন্টেশন যেগুলো পাওয়া যায়, যেগুলো পরবর্তী সময় বিভিন্ন রকম অসুখ ডেভেলপ করায়, তো সেগুলো আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাই। মন মানসিকতায় আসুন।
মন মানসিকতার দিক থেকে যদি আপনি ক্যালকেরিয়া কার্ভকে দেখেন, তো ক্যালকেরিয়া কার্ভের মধ্যে প্রথম যেটা আমি আগের দিন বলেছি, খেয়াল রাখবেন, ক্যালকেরিয়া কার্ভ মানসিকভাবে খুব ভীতু। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ভয় প্রচুর অ্যাংজাইটি ক্যালকেরিয়া কার্ভে। সবসময় ভাবতে থাকে যদি কিছু একটা হয়, এই বোধহয় কিছু একটা হবে, অকারণ অমূলক বিভিন্ন রকম তার চিন্তাভাবনা চলতে থাকে। তার এই চিন্তাভাবনাকে সে কন্ট্রোল করতে পারে না, এবং সেই জন্য সে সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখে। ঠিক আছে, নিজেকে খুলে মেলে ধরে না, সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখে। কোনো জায়গায় চট করে মিশে না, কোনো জায়গায় নতুন এক্সপোজারে গিয়ে খোলামেলাভাবে মিশতে পারে না। সবসময় তার একটা কনফিউশন কাজ করে যে এইবার বোধহয় এরা আমার বুঝে ফেলবে, যে আমার বোধহয় একটা কনফিউশন ডেভেলপ করছে, আমার এই যে ল্যাক অফ কনফিডেন্স আছে এটা বোধহয় এরা বুঝে ফেলবে। এরকম ল্যাক অফ কনফিডেন্স অনেক জায়গায় আছে, কিন্তু প্রত্যেকের প্রেজেন্টেশন আলাদা। এই প্রসঙ্গে আপনাকে আর্জেন্টাম নাইটিকামের কথা বলতে পারি, তারও কনফিডেন্স ল্যাক। লাইভ পোডিয়ামের মধ্যেও আছে কিছু জায়গায় তার কনফিডেন্স ল্যাক হয়, কিন্তু যখন পারফরমেন্সে যায় তখন সে খুব ভালো পারফর্ম করে। আর্জেন্টাম নাইটিকামের ঘটনা আপনারা জানেন, জেলসিংহামের ঘটনা জানেন, এদের একটা স্টেজ ফাইটার, এদের বারবার পায়খানা পাওয়ার টেন্ডেন্সিজ আছে, বমি পায়খানা হয়ে যায়। পরীক্ষার আগে এদের একটা গণ্ডগোল পাওয়া যায়, এক্সাম ফোবিয়াস এদের একটা প্রেজেন্টেশন। তো মনের দিক থেকে ক্যালকেরিয়া কার্ভ খুব ভীতু, এরা কোনো ডিসিশান নিতে পারে না। তো সেই কারণের জন্য ডিসিশান নেওয়ার জন্য এরা অন্যের উপর ডিপেন্ড করে, এরা লোকের কথায় সহজে প্রভাবিত হয়। ম্যাগনেটাইজড ওয়ান টু বি বলে আপনারা যে ঘটনাটা পড়েন, এটা মেন্টাল লেভেলের যদি কথা বলি, মানসিক দৃঢ়তা যাদের কম তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো বেশি কাজ করে, যে সবাই কি বলছে, সব বেশি যেদিকে যাবে মতামত আমি সেদিকে, আমার নির্ভীকভাবে আমার নিজস্ব কোনো মতামত নেই, মত প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই, সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখে। তো যেমন শামুকের খোলসের মধ্যে শামুক লুকিয়ে থাকে, তো ক্যালকেরিয়া কার্ভ অরিজিনেটেড যে জায়গা থেকে, এর মধ্যেও সেই জিনিস, একটু জলে কম্পন হলেও গুটিয়ে পড়বে, নিজের জায়গায় নিজে সেফ। ঘরের মধ্যে ঢুকে পড়লাম, আমার বাইরের জগতে গণ্ডগোলের দরকার নেই, বাইরে মত প্রকাশের দরকার নেই, আমি যে একদম বিরাট কোনো একটা রিভলিউশন করব এরকম ব্যাপার দরকার নেই। স্রোতের পক্ষে চলো, অশান্তি ঝামেলা করার দরকার নেই, অশান্তি ঝামেলায় পছন্দ করে না। তো ক্যালকেরিয়া কার্ভের এই যে মন মানসিকতার দুর্বলতা, এটাও শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও দেখা যায়। এর সবসময় একটা অসুস্থতা, এই যে মানসিক অশান্তি, একে হিস্টেরিক করে তোলে। এই মানসিক অশান্তি, মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ, ওভার স্ট্রেস, ওভার ওয়ার্কের প্রেজেন্টেশন, কি ফিজিক্যাল কি মেন্টাল, নিতে পারে না, খানিকেই অসুস্থ হয়ে পড়ে। যদি একটুখানি বেশি কাজ করে ফেললো তো তারপর শুয়ে পড়ে, একদিন খাটাখাটনি করলে দুদিন ওর সামালতে লাগে। কি ফিজিক্যাল কি মেন্টাল, বোধ ফিজিক্যাল এবং মেন্টাল কোনোটাই সহ্য করতে পারে না। এটা ক্যালকেরিয়া কার্ভের বেসিক ইনস্টিংক্ট, এটা ক্যালকেরিয়া কার্ভের বেসিক পিলার। আপনি যে রুগীকে ক্যালকেরিয়া কার্ভ দেবেন তার মধ্যে এই প্রেজেন্টেশন থাকতে হবে, না হলে কিন্তু সেই ক্যালকেরিয়া কার্ভের অরিজিনাল রুগী নয়। হয়তো তার মধ্যে ক্যালকেরিয়া কার্ভ আছে, সিমটম আছে ক্যালকেরিয়া কার্ভ, যেটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম কেন সাহেবের বই থেকে কোট করে, যে আপনি একটা লোকের মধ্যে 1 ডজন ক্যালকেরিয়া কার্ভের সিমটম পেতে পারেন, কিন্তু রুগী হয়তো পালসেটিভ, তার মধ্যে এখন ক্যালকেরিয়া সূচক কিছু লক্ষণ আছে, কিন্তু সে ক্যালকেরিয়া কার্ভ নয়। ক্যালকেরিয়া কার্ভ হতে গেলে তাকে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার মনে ভয় থাকতে হবে, তার মনে দুর্বলতা থাকতে হবে, তার মনে আশঙ্কা থাকতে হবে, ঠিক আছে, তার মনে অমূলক চিন্তা থাকতে হবে, তার মনে ভীতি থাকতে হবে, তার মধ্যে ধর্মভীরুতা থাকতে হবে, ঠিক আছে, সহজেই লোকের কথায় প্রভাবিত হওয়ার যে ঘটনাটা, এইটা তার মধ্যে থাকতে হবে। কনফিউশন এবং কনফ্লিক্ট, এতে ক্যালকেরিয়া কার্ভ বড্ড হবে। কোনো ডিসিশন মেকিং প্রেজেন্টেশন তার মধ্যে থাকে না। তাহলে বলুন কী করা যায়? এইটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের বক্তব্য। সেই লোকের থেকে বিভিন্ন জায়গায় মতামত নেয়, কোনো কাজ করার আগে বহুবার ভাবে। হুইমিজিক্যাল ডিসিশন ক্যালকেরিয়া কার্ভ কোনো দিন নেয় না, যে ইনস্ট্যান্ট বলে দিন আপনি এটা করবেন কি না, আমি বলবো, আমি এখন বলতে পারছি না, আমি একটু চিন্তাভাবনা করে বলবো। এর ভালো মন্দ দুই দিক দেখে আমি চিন্তাভাবনা করে বলবো। ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো থিঙ্কার। ক্যালকেরিয়া কার্ভের মনের এটা একটা দিক, এবং এইটা কি হয়, এই জিনিসটাই একে পরবর্তী সময় হিস্টেরিক করে তোলে। এই জিনিসটাই পরবর্তী সময় ওকে ইনস্যানিটির দিকে ঠেলে নিয়ে যায়। এর মধ্যে সাইকোটিক ডোমেন আছে। সাইকোটিক মানে আমি সাইকোলজি সাইকোটিক ডোমেনের কথা বলছি। বিভিন্ন টাইপের অবসেশন ডেভেলপ করে পরবর্তী সময়। এর মনে অমূলক একটা রোগ নিয়ে ভীতি, অমূলক একটা রোগ নিয়ে ভয়, রোগ নিয়ে প্যানিক, কোনো রোগ হয়েছে কিনা, রোগ বাতিকের মধ্যে ডেভেলপ করে। এবং এর মধ্যে একটা এই যে ফিয়ার অফ, এই দেখুন ধরুন এই যে আমাদের যে করোনা চলছে, এর মধ্যে ভয়, এর এত ভয়, হয়তো এই 8 মাস 9 মাসে ঘর থেকে বেরোয়নি।
ঘরে না কাউকে ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে, আর স্যানিটাইজার করে করে হাতের আঙুল নষ্ট করে ফেলেছে, ঠিক আছে, সব স্যানিটাইজ করছে, করতে 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 এমন একটা অবস্থায় সে পৌঁছেছে, সেটা তার অবসেস হয়ে গেছে। তো এই হলো আবার করছে, এই হলো আবার করছে, কিন্তু ওই জিনিসটা, এই যে অবসেশনটা, অবসেশন অফ ফিয়ার বিং ইনফেক্টেড, এই যে থিঙ্কিংটা, এইটাকেও ক্লিয়ার করতে পারছে না। এরপরেই ও ডেভেলপ করে ওয়াশিং ম্যানিয়া, ধুয়ে যাচ্ছে তো ধুয়েই যাচ্ছে, ধুয়ে যাচ্ছে তো ধুয়েই যাচ্ছে, ধোয়া বন্ধ করতে পারছেন না, ঠিক আছে, ধোয়া বন্ধ করা যাচ্ছে না। এই খুঁতখুঁতনি আর্সেনিকেরও আছে, কিন্তু তফাৎ আছে, আর্সেনিকেরও ফাস্টিডিয়াসনেস আছে, আর্সেনিকেরও পরিষ্কার ব্যাপার আছে। তাহলে অবসেশনের জায়গায় গিয়ে কি আর্সেনিক আর কি ক্যালকেরিয়া কাপ যদি আপনাকে তুলনা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই রুগীটার মধ্যে ফিয়ার বেশি, এই রুগীটার মধ্যে অ্যাংজাইটি বেশি। তাহলে এই রুগীটার আর্সেনিকের অ্যাংজাইটি আছে, কিন্তু আর্সেনিকের অ্যাংজাইটির কারণ অন্য, পারফেক্টনেস। ক্যালকেরিয়া কার্বের অ্যাংজাইটি অমূলক। আর্সেনিক চিন্তা করছে এই জিনিসটা যদি পারফেক্ট না হয়, এই জিনিসটা যতক্ষণ পারফেক্ট না হচ্ছে তার মধ্যে খুঁতখুত করছে, কিন্তু ক্যালকেরিয়া কার্বের বক্তব্যটা অন্য জায়গায়। ক্যালকেরিয়া কার্বের কেন অ্যাংজাইটি, এটা ক্যালকেরিয়া কার্ব জানে না, অকারণ তার মধ্যে একটা অ্যাংজাইটি ডেভেলপ করে, আর যেই অ্যাংজাইটি ডেভেলপ করে তার বুক ধরপড় করতে থাকে, সেই কাজ দেখলে পরেই হাঁপিয়ে ওঠে, কাজ দেখলে পরেই ভয় পেয়ে যায়, পারফর্ম করতে গিয়ে হাত পা কাঁপতে থাকে, হাত পা ঘেমে যায়, এইগুলো ক্যালকেরিয়া কার্বের ব্যাপার। ক্যালকেরিয়া কার্বের এই অবসেশন কাটিয়ে উঠতে পারে না, মাথার মধ্যে যখন ঢোকে তখন সেটা ঢোকে এবং সেটা ননস্টপ চলতে থাকে। আর্সেনিক ওই জিনিস নিয়ে পড়ে থাকে, ওই জিনিস নিয়ে করতে করতে এই যে পারফেকশনিস্ট যারা থাকে, পরবর্তী সময় তাদের মধ্যে এরকম একটা ওসিডি ডেভেলপ করে। তাহলে বাকি তার প্রেজেন্টেশনগুলো কিন্তু আলাদা। ক্যালকেরিয়া কার্ব খুব একটা গোছানো না, একটু আলু থালু টাইপের, ঘরের মধ্যে ঢুকলে দেখবেন চারপাশে গোছানো নেই, কারণ ক্যালকেরিয়া কার্ব একটু লেজি, পুড়ে টাইপের, কাজ করতে চায় না, ওর মাথায় সবসময় এইসব চিন্তাভাবনা ঘরে, পুড়ে প্রকৃতির মানুষ, ঠিক আছে, কাজকর্ম করে না, আমি সেটা বলছি না, কিন্তু এই আর্সেনিকের মতো যে সারাদিন ঝাড়ু নিয়ে ঘুরছে, আর্সেনিকের মতো সারাদিন সুযোগ পেলেই পরিষ্কার করছি, গুছাচ্ছি, দেখতে ভালো লাগছে না, কাজ করছি, এই জিনিস ক্যালকেরিয়া কার্বের নেই। কিন্তু দুজনেরই ওই এক জায়গায় ওসিডি আছে, দুজনেরই ওসিডির প্রেজেন্টেশন আছে। এবার পার্সোনালিটি অনুযায়ী আপনাকে আলোচনার বিষয়ে আসতে হবে। ক্যালকেরিয়া কার্বের একা থাকলে ভয়, লোকজন থাকলে ভালো থাকে, মনে জোর পায়। ক্যালকেরিয়া কার্বের একা থাকলে খুব ভয়, ক্যালকেরিয়া কার্ব একা থাকতে পারে না, ও লোকজন বন্ধুবান্ধব পছন্দ করে, কিন্তু সেটা সীমানার মধ্যে। এমন বন্ধুবান্ধব, এমন ট্রাস্টি লোকজন সে পছন্দ করে যে তার ইখতিয়ার বা তার বাউন্ডারির ভেতরে ঢুকে তাকে খোঁচাবেন। ওর লোককে বিশ্বাস করে অনেক দেরিতে, নিজের গোপন কথা খুলে বলে অনেক দেরিতে, কারণ ওর সবসময় ভয় থাকে যে পরবর্তী যদি কোনো ইনসিডেন্টস দেখা যায় যে ওর সাথে আমার সদ্ভাব নেই, তাহলে আমার গোপন তত্ত্বগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যায়। এটা ক্যালকেরিয়া কার্বের একটা জায়গা। তো ক্যালকেরিয়া কার্বের এই যে থিঙ্কিং প্যাটার্নটা, এটাকে খেয়াল রাখবে। ক্যালকেরিয়া কার্ব লোকের ক্ষতি করতে চায় না, ক্যালকেরিয়া কার্বের মধ্যে এই মেন্টালিটি একেবারেই নেই। ও নিরাপদ আশ্রয়, চুপচাপ নিজের মতো থাকতে চায়, নিজের কাজ করতে চায়, ও চায় না লোকে ওকে বিরক্ত করুক। ও বিরক্ত করলে পরে সহ্য করতে পারে, ও সহজেই মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে, ঠিক আছে। ওর এসকেপিং টেন্ডেন্সিজ আছে, যদি দেখে যে এখানে বিপদের গন্ধ পায়, আগে থেকে ওখান থেকে সরে পড়ে, অশান্তির মধ্যেও যায় না। আমি আগের দিনেও বলেছি, যদি জানে যে ওই রাস্তায় অশান্তি হচ্ছে, ওই রাস্তায় আর যাবে না। যদি জানে যে ওখানে গণ্ডগোল হচ্ছে, তাহলে ও বাবা দরকার নেই, তো অশান্তির মধ্যে আমি নেই, ঠিক আছে। ও নিজের ইখতিয়ারের মধ্যে থেকে নিজের কাজকর্ম নিয়ে, নিজের সংসার নিয়ে থাকতে ভালোবাসে, যদিও ওর চিন্তাটা সর্বব্যাপী, যে চিন্তা চলছে। এবার এই চিন্তা চলছে ব্যাপারের মধ্যে ক্যালকেরিয়া কার্বের সাথে সালফারের তুলনা হতে পারে। খেয়াল করুন, সালফার হচ্ছে কসমোপলিটান চিন্তা, সালফারের চিন্তা কসমোপলিটান, ক্যালকেরিয়া কার্বের চিন্তা কিন্তু কসমোপলিটান নয়। কসমোপলিটান চিন্তা মানে কি, এই মনে করুন সোভিয়েত রাশিয়ায় এই হয়েছে, ওর এখানে বসে ঘুমোচ্ছে। বেশ কিছু লোকজন দেখবেন মাঝে মাঝে মোমবাতি নিয়ে কলকাতার রাস্তায় বসে পড়ে। তো এই মোমবাতি নিয়ে কলকাতার রাস্তায় বসে পড়া লোকেদের মধ্যে এই সংখ্যাটার মধ্যে বেশ কিছু এই আছে, সালফার জাতীয় লোক আছে। খেয়াল করুন, প্রতিবাদ মিছিলে যারা সামিল হচ্ছেন বিভিন্ন কারণে, বিভিন্ন দিকে, একটা দেশ এবং দশের ব্যাপারের নিয়ে, আমি রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না, রাজনৈতিক আলোচনার মধ্যে আলোচনা করতে চাইছি, আমি রাজনৈতিক ব্যাপারের মধ্যেই বলছি না, খেয়াল করবেন ভালো করে। আমি যেটা বলছি বোধের কথা বলছি, একটা হিউম্যানিটির প্রেজেন্টেশন। কোথাও একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা হিউম্যানিটির বিপরীত, পরিবেশের ব্যাপারে খুব চিন্তা, ঠিক আছে,
এই গাছ কাটা যাবে না, এই নিয়ে বিভিন্ন সময় লেখালেখি, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যেটা গ্লোবালাইজেশন, হিট, এই ক্যালকেরিয়া কার্ভের এই চিন্তা নেই, এগুলো সব সালফারের চিন্তা ভাবনা। দেশীয় শিল্প হারিয়ে যাচ্ছে, রেশম শিল্প হারিয়ে যাচ্ছে, দেশীয় সঙ্গীত হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার পেছনে যে ছুটছে, অরিজিনালিটিকে রক্ষা করতে হবে, এই ব্যাপারে এই দায়িত্ব যে নিয়েছে সে কিন্তু সালফার, সে ক্যালকেরিয়া কার্ভ। তাহলে এই ব্যাপারগুলো, চিন্তার যে প্যাটার্নগুলো, যদি আপনি চিন্তার প্যাটার্নগুলো জিজ্ঞাসা করেন তখন দেখবেন ওর মধ্যে চিন্তার বিষয়বস্তুটা এইটা। ক্যালকেরিয়া কার্ভের বিষয়বস্তু কিন্তু তা নয়। ক্যালকেরিয়া কার্ভের নিজের শরীর, নিজের বাড়ির লোকজন, চেনা পরিচিত লোকজন, এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের চিন্তা, চিন্তার এখতিয়ার এবং অমূলক। এই বোধহয় হয়ে গেল, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হলো, এই বোধহয় কেউ মারা গেল, এই বোধহয় দুঃসংবাদ এলো, এই কোভিডে কেউ ভর্তি হলো, এই চলছে, আমার হবে না। তাহলে ক্যালকেরিয়া কার্ভের থিঙ্কিং প্যাটার্নটা কিন্তু এই ওরিয়েন্টেড। ক্যালকেরিয়া কার্ভ, আর তার জন্য তার পারফরমেন্সে গণ্ডগোল হয়। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাগুলো স্কুল যেতে চায় না, ভয় পেয়েছে। ভয়ের কারণে ক্যালকেরিয়া কার্ভ স্কুল যেতে চায় না, এরকম ঘটনাও পাবে। এবার হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভের মন মানসিকতার পরের পার্ট বলি। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে লোভ যদি বলে, দেখুন সব কিছু মিলিয়ে মানুষ হয়, তো ক্যালকেরিয়া কার্ভের মধ্যে লোভ যদি বলেন, লোভের ব্যাপার, যে ক্যালকেরিয়া কার্ভ খুব গ্রিডি কিনা, অ্যাজ সাচ ক্যালকেরিয়া কার্ভের খুব একটা চাহিদা নেই যে বিরাট কিছু করতে হবে, বিরাট কিছুর ব্যাপার ক্যালকেরিয়া কার্ভের মধ্যে নেই, সেই লোভ নেই। নাগভূমিকার যেমন পজিশন ক্রেভিং মেন্টালিটি আছে, ফসফরাসের পজিশন ক্রেভিং মেন্টালিটি আছে, গর্জিয়াস একটা ব্যাপার আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে সেই জিনিসটা, যে আমাকে দেখতে ভালো লাগলো কি খারাপ লাগলো, সাজলাম কি সাজলাম না, লোকের মাঝখানে মধ্যমণি হতে পারলাম কি পারলাম না, বেঞ্চের মাঝখানে আসতে মানে বেঞ্চের সামনেই যেতে পারলাম কি না, ফ্ল্যাশ লাইটের নিচে আসতে পারলাম কি না, এ ব্যাপারে ক্যালকেরিয়া কার্ভ উদাসীন বলতে পারে। সেই উদাসীন ন্যাট্রাম সিপিয়ার মতো নয়, কিন্তু এই ব্যাপারে সে খানিকটা উদাসীন। চলছে, গর্জিয়াস করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, এই এত চিন্তাভাবনার মধ্যে ক্যালকেরিয়া কার্ভ যায়। ওর গতানুগতিক চললি হল, বুঝতে পারছেন কথাটা, যেমন চলছে চলুক, গাড়ি যতক্ষণ স্মুথলি চলছে কোনো সমস্যা নেই। সেই জন্য এর লোভ, আকাঙ্ক্ষা, উচ্চাসা, বিরাট কিছু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আপনি পাবেন না। বরঞ্চ আপনি বলতে পারেন পালসেটিলার মতো এ সহজেই সন্তুষ্ট অনেক জায়গাতে। এবার এখানেও ক্যালকেরিয়া কার্ভের মধ্যে অনেক সময় ডিটোরিয়েশন আসে, পরিবেশ, পরিস্থিতি, ঘটনা, ইনফ্লুয়েন্সেস, তখন দেখলেন যে ওর মধ্যে যেন একটু লোভটা বেশি হয়েছে, ওর মধ্যে যেন হিংসা পরায়ণতাটা বেশি এসছে, ওর মধ্যে যেন একটা প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা আসছে, যেগুলো একেবারেই ক্যালকেরিয়া সূচক নয়। সেক্ষেত্রে আপনাকে তার পরবর্তী অ্যান্টিটিউবারকুলার ড্রাগগুলোর কথা ভাবতে হবে, যেটা আমি বারবার আমার স্পিচে সবাইকে বলি, যে জার্নি অফ দ্য ড্রাগের কথা বুঝুন। আপনার ক্যালকেরিয়া কার্ভ আমৃত্যুকাল ক্যালকেরিয়া কার্ভ নাও থাকতে পারে, কোথায় গিয়ে ক্যালকেরিয়া কার্ভ হয়তো একটু বদলে যেতে পারে। যেমন মনে করুন, আপনাকে এক্সাম্পল দিচ্ছি আমি, এই ক্যালকেরিয়া কার্ভের জার্নি চলছিল, এবার গিয়ে দেখা গেল সেই ভদ্রমহিলা সংসার করেছেন, ছেলে মেয়ে হয়েছে, সবাইকে নিয়ে চলেছেন, রোগ জ্বালা আছে, দিনে 10টা করে ওষুধ খান, চলছে, আজ থাইরয়েড আছে, কাল গলব্লাডারের পাথর আছে, এই করে করে মোটামুটি 60 বছর কাটিয়ে ফেলেছেন। এখন তার মধ্যে একটু হিংস্রতা পাওয়া যাচ্ছে। কীরকম না, হঠাৎ করে তার মধ্যে কীভাবে যেন একটা ডোমিনেটিং মেন্টালিটি এসছে, হঠাৎ করে তার ঠাকুর ঘরে যাওয়ার ঝোঁক বেড়েছে, হঠাৎ করে তার সাসপিসিয়াসনেসটা বেড়েছে, যে জিনিস তার মধ্যে কোনো দিন কেউ লক্ষ্য করে। ট্রান্সফরমেশন হচ্ছে, ভুলভাল বলে দিচ্ছে, কথাবার্তাগুলো একটু খোঁচা দেওয়া, আঁতে লাগা কথাবার্তা বলছে, ভাষা সংযত থাকছে না, ভুলভাল বলে ফেলছেন, লোকের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিচ্ছেন, ঠিক আছে, সংসারের মধ্যে বিভিন্ন জায়গায় একটু তেল দিয়ে দিচ্ছেন যাতে করে আগুন লেগে যায়, এরকম কিছু জিনিস করে ফেলছেন যেটা তার স্বভাব বিরুদ্ধ। তাহলে বুঝবেন এ মানুষ ল্যাকেসিসে পরিবর্তিত হয়েছে, অন্তত ল্যাকেসিসের দিকে বেশ ভালো পরিমাণ ঝুঁকেছে। এবার এই মানুষকে যদি আপনি সেই সময় সেই মুহূর্তে ল্যাকেসিস দেন, এ কিন্তু ল্যাকেসিস অবস্থা কাটিয়ে আসবে এবং ক্যালকেরিয়া কার্ভে আবার ফিরে আসবে, যেটা তার বেসিক প্ল্যান। জীবনে চলার পথে এরকম হয়। এই ক্যালকেরিয়া কার্ভের হঠাৎ করে যদি আপনি দেখেন, এবারে আমি যদি সেক্সুয়াল ফিয়ারে বলি, এখানে সবাই ডাক্তার, দেখুন
এই ক্যালকেরিয়া কার্ভের সেক্সুয়াল ফিয়ারে কী দেখেছেন, যে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে সেক্সুয়াল অ্যাপেটাইট আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে লিবিডো ভালো, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের পারফরমেন্সের দিকে যদি আপনি যান, যে ক্যালকেরিয়া কার্ভের পারফরমেন্স ভালো না, বোথ মেল অ্যান্ড ফিমেল দুদিকেই। তার একটা কারণ শারীরিক দুর্বলতা, একটা কারণ মানসিক। হয়তো হাইপার এক্সাইটেবিলিটি আছে, কিন্তু এর মধ্যে যেটা ব্যাপার, যেটা কাজ করে বেশি, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির জগতে থাকে, এটা সেক্সুয়াল ফ্যান্টাসির জগতে চলে গেছে। তো এখন এই যে ব্যাপারটা ফ্যান্টাসির জগতে থাকার কারণে রিয়েল যে সেক্সুয়াল অ্যাক্ট, সেই জায়গায় ক্যালকেরিয়া কার্ভের পারফরমেন্স ভালো না, বোথ ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল। হয়তো হাইপার এক্সাইটেবল হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কুইক ইজাকুলেশন হয়ে যাচ্ছে, দুই ক্ষেত্রেই হতে পারে। আবার হয়তো তারপরে দেখা যাচ্ছে অনেক দিন তাদের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাপেটাইটের কম বেশি। এইবার এর মধ্যে ওই যে বলেছি অবসেশন, তো বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবসেশনের মধ্যে কাজ করে। এখন এই অবসেশন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে হয়তো সে এখানে একটা অবসেশনের ঘটনা আপনাদেরকে বলি, বুঝতে সুবিধা হয়। ধরুন ক্যালকেরিয়া কার্ভের ফিমেল, এই ক্যালকেরিয়া কার্ভের ফিমেল কন্ট্রাসেপটিভ নিচ্ছিল, কোনো একটা কারণে তার কন্ট্রাসেপটিভ ফেল করে। তো কন্ট্রাসেপটিভ ফেল করেছে, একটা অ্যাবর্শন তার হয়েছে। এখন এই অ্যাবর্শন হওয়ার পর থেকে উইথ দ্য হেল্প অফ কন্ট্রাসেপটিভ সে রেগুলার কন্ট্রাসেপটিভ নিচ্ছে, কিন্তু তার মধ্যে তার সেক্সুয়াল অ্যাক্টের মধ্যে সে যেতে চাইছে না। ধরুন বছর দেড় সেটা অ্যাভয়েড করে চলছে, তার মনে সবসময় ভয় যদি আবার প্রেগনেন্সি চলে আসে, এটা একটা ভয়, কিন্তু রেগুলার কন্ট্রাসেপটিভ নিচ্ছে। তার সাথে আবার কী ভয়, যে ওই যে ব্যথা যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়েছিল, বাবা আমি ওর মধ্যে নেই। ঠিক আছে, এইটা হচ্ছে জায়গা, এটাকে খেয়াল রাখতে হবে। ওর মনে ওই জায়গাটা, যে এই যে আমার কন্ট্রাসেপটিভের ফেলিওর আছে, তাহলে উইথ দ্য হেল্প অফ কন্ট্রাসেপটিভ যে নর্মাল সেক্সুয়াল অ্যাক্টের লাইফেও যাবে, ও যাবে। যদি আপনি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট পেয়ে থাকেন, আপনি দেখবেন এই পেশেন্টের মধ্যে এইটা আছে। আমি নিজে পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে এই জায়গাটা কিন্তু পেশেন্টের মধ্যে অবসেশনের মতো ডেভেলপ হয়। তো তাহলে যদি সে অ্যাক্টের মধ্যে না যায়, আপনি যদি তাকে বোঝান যে যেহেতু আপনি সেক্সুয়াল অ্যাক্টে যাচ্ছেন না, তা আপনি কন্ট্রাসেপটিভ বন্ধ করে দিন, না বন্ধ করা যাবে, ওইটা খেলে আমি ভালো থাকি, ওইটা খেলে ভালো থাকে, খুব ভালো কথা। তা ওইটা খেলে ভালো থাকেন যখন, তাহলে অসুবিধা কোথায়, না ওইটা আমার খুব ভয়, এই হলো সমস্যা। চলে আসুন টপিক, তাহলে যেটা বলছিলাম, এবার যে অবসেশনের এইটা একটা পার্ট পেলেন, একটা মেল কেস বলি। এটা সাইকোলজির যারা পড়ে এসছেন, সাইকোলজির যারা স্টুডেন্ট বা যারা রেগুলার চেম্বার করছেন, এরকম কেস পাবেন। সে ভদ্রলোকের পারফরমেন্সে গণ্ডগোল, তার ইরেকটাইল ডিসফাংশন আছে, কুইক ইজাকুলেশনের প্রেজেন্টেশন আছে। এবার তিনি বলছেন, তার ভার্সনটা আপনাকে বলি, তিনি বলছেন অনেক ক্ষেত্রে এরকম পাবেন যে তিনি যদি অন্য কোনো, মানে নিজের ওয়াইফ ছাড়া অন্য কারোর সাথে যান, তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ, সেখানে তার পারফরমেন্স যদি থাকে সেটা খুব একটা খারাপ না, কিন্তু তার বউয়ের সাথে তার পারফরমেন্সের বিরাট গণ্ডগোল। কেন? এবার ভদ্রলোককে যখন টেবিলে বসিয়ে ইন্টারোগেশনে 1-to-1 ইন্টারোগেশন হচ্ছে, তিনি বলছেন যেই আমার রাতেরবেলা আমি শুতে যাই, আমার বউ এসে ঘরের দরজাটা বন্ধ করে, আমার সঙ্গে সঙ্গে বুক ধরপড় শুরু হয়ে যায়, এই বোধহয় আমাকে তুলে গালিগালাজ দিল। তো এই যে চিন্তা আমার মধ্যে আসে ডাক্তারবাবু, তখন আমি ঘেমে নিয়ে একসা হয়ে যাই, আর তারপরে আমার আর এক্সাইটমেন্ট হয়। এই হলো লোককেও আমি ক্যালকেরিয়া হায়ার পোটেন্সি দিয়ে রেসপন্স পেয়েছি। তো ওর মনে ওইটা ভয়, ওই যে ভয় শুরু হয়েছে যে একটা ব্যাড পারফরমেন্সের জন্য তার একটা ধাক্কা, খারাপ কথা শুনেছে, এই শুনেছে, দীর্ঘদিন একটা ওভার স্ট্রেসের মধ্যে দিয়ে তার কেটেছে। সে বারবার বলছে, ডাক্তারবাবু আমার মাঝে মাঝে একটা দুশ্চিন্তা হয়, যে বুঝতেই তো পাচ্ছেন এখন চারিদিকেই তো শুনছি এই রকম সমস্যা নিয়ে আমার সে একটা ডিভোর্স পর্যন্ত হচ্ছে, আমার তো ছোটো বাচ্চা আছে, কী যে করবো, আমার তো কিছু মাথার কাজ করছে না। ক্যালকেরিয়া ভাবছে, রোজই ভাবছে। তো যাই হোক, তাহলে দুদিকের এই যে লেভেল অফ থিঙ্কিং, এই লেভেল অফ থিঙ্কিংয়ের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আবার এই ক্যালকেরিয়া কার্ভেরই আপনারা যখন একদম 12, 14, 18 বছর বয়সে দেখছেন, এর মধ্যে অনেক ক্ষেত্রেই আপনারা একটা সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি পাচ্ছেন, ওভার একটা মাস্টারবেশনের হিস্ট্রি পাচ্ছেন। তার একটা দীর্ঘদিনের একটা অভ্যেস ছিল, তো সেই অভ্যেসটার পরে এবার যেই বিয়ে করার বয়স হয়, তখন তার মানে ভয় হয় যে এইবার বোধহয় গণ্ডগোল হবে, এইবার বোধহয় আর পারফরমেন্স ঠিক থাকবে না। এবং তার মধ্যে ওই যে আগে বলেছি
যে ফ্যান্টাসি ডেভেলপ করে। প্রপার ধরুন আমাদের এই যে সেক্সোলজির জ্ঞান সাধারণ মানুষের তো খুবই কম। এই জায়গাটায় গিয়ে যেটা হয়, ওর মধ্যে একটা অকারণ ভয় ডেভেলপ করে। তো এরকম পেশেন্ট প্রচুর পাবেন যে বিয়ে হয়নি, এবার যেই আপনি জিজ্ঞাসা করবেন, সে এসে আপনাকে বলবে যে আমার তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করুন, কোশ্চেন করুন টেবিলে বসে, বিয়েটা করেছেন? আপনার যে এক্সপিরিয়েন্সের কথাটা বলছেন সেটা কিসের এক্সপিরিয়েন্স, কীরকম এক্সপিরিয়েন্সের কথা বলছেন যেখানে গিয়ে আপনার এই ব্যাপারটা হচ্ছে। তো এইটা যখন আপনি চেপে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওর একটা অ্যাংজাইটি, একটা বিরাট গণ্ডগোল। তো সেই জন্য সে ভয় পাচ্ছে, সেই জন্য সে আজ বিয়ে করব, কাল বিয়ে করব, পরশু বিয়ে করব, এই করে করে ফেলছে। বাড়ির লোকজন বলছে এত বিয়ে করতে চাইছেন, আপনি একটু দেখুন তো কী সমস্যা। হ্যাঁ, সব কথা তো খুলে জিজ্ঞাসাও করা যায় না, ওর কি কিছু শারীরিক সমস্যা আছে। হ্যাঁ, বাড়ির লোকজন পেশেন্ট তো বলছে আমি একটু পাঠাবো, আপনি একটু দেখবেন তো তাতে ও কী সমস্যা। ও যাই দেখাচ্ছি, যাকেই দেখাচ্ছি পছন্দ করছে না, বা সবসময় একটু এড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটু দেখুন। এই জায়গাটায় কিন্তু একটু ক্যালকুলেট করবেন যে মেন গণ্ডগোলটা কোথায়, যদি আপনি সেখানে পৌঁছাতে পারেন। না হলে কিন্তু প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। তখন আপনি নাক্সভমিকা, লাইকোপোডিয়াম, বিভিন্ন সেক্সুয়াল যে ড্রাগগুলো আছে সেগুলোর কথা ভাববেন। মূল কথা কিন্তু তা নয়, এটা হচ্ছে গণ্ডগোলের জায়গা, খেয়াল করুন। তাহলে ক্যালকেরিয়া কার্ভের এই যে ভয় আর দুর্ঘটনার যে একটা কম্বিনেশান, একটা কম্বো বলি আমি, হ্যাঁ, এই কম্বিনেশান কিন্তু অন্য ড্রাগে নেই। এই কম্বিনেশান অন্য ড্রাগে কোথাও নেই। আর মনে ভয় নেই, আশঙ্কা নেই, উদ্বেগ নেই, সে ক্যালকেরিয়া কার্ভ হয় না, যতই ক্যালকেরিয়া কার্ভের মতো মোটা হোক আর ডিম খা। এইটা বারবার বলছি। কেন বলছি? এই জায়গাতেই আমাদের বারবার বললে মোটা সোটা দেখতে ঘাম হয় আর ডিম খায় মানেই ক্যালকেরিয়া কার্ভ, আর সেই ক্যালকেরিয়া কার্ভ কাজ করে না। কনস্টিটিউশন প্রেসক্রিপশন যদি আপনি করতে চান, তাহলে এই মনের জায়গাটার ওপরে আপনাকে বেশ ভালো করে দখল করতে হবে। এবার আপনি জিজ্ঞাসা করুন, আপনি কিছুতে ভয় পান, কোনো কিছুতে ভয় লাগে? এবার ক্যালকেরিয়া কার্ভের পছন্দের জায়গা বলি, কী পছন্দ করে ক্যালকেরিয়া কার্ভ? একটু যদি দেখেন 15 বছর, 16 বছর, 18 বছর বয়স হয়েছে, বা 6 থেকে 12 বছর, রিজালকাস বলেছেন যে এই রকম যখন বয়স হয় ক্যালকেরিয়া কার্ভে, তখন সে ফ্যান্টাসির জগতে থাকে। তখন সে বিভিন্ন রকম ফেনোমেনসের ওপর বিশ্বাস করতে শুরু করে। তার ভগবান কীর্তিক আলোচনা করতে ভালো লাগে, তার রিলিজিয়াসটিক আলোচনা করতে ভালো লাগে, লোকজন বন্ধুবান্ধব থেকে ধর্ম ব্যাপারে আলোচনা, তার সুগভীর আলোচনা করতে সে পছন্দ করে। তো এই যে সুগভীর আলোচনা, একটা ধর্মীয় ব্যাপারে সে যখন ভাবছে, তার মন তখন সেদিকে, মন তাকে যেন সে চুম্বকের মতো টানছে এই ধর্মীয় আলোচনার মধ্যে। আর মাঝে মাঝে মনে হচ্ছে আমি সাধু হয়ে যাব, হ্যাঁ, আমি বিভিন্ন এতে সাধনা করব, এইটাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। তখন সে লক্ষ্য ঠিক করতে শুরু করে। এই সময় তার বিভিন্ন রকম যে প্যারাসাইকোলজিক যে ফেনোমেননগুলো, তার প্রতি বিশ্বাস বেশ ভালো হয়। এই সময় সে ভূত প্রেত, এই রকম ব্যাপার, অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত অ্যানালিসিস, এগুলোর ওপরে তার খুব আকাঙ্ক্ষা হয়, এগুলো নিয়ে পড়তে শুরু করে, এগুলো নিয়ে জানতে সে ভালোবাসে। ব্ল্যাক ম্যাজিক্সের ওপরে বা বিভিন্ন যেগুলো বিজ্ঞান সম্পর্কিত আলোচনার মধ্যে পড়ে না, এই রকম একটা ফেনোমেননগুলোর ওপরে সে আলোচনা করতে শুরু করে এবং এই ধরনের জিনিস সে পছন্দ করে। তো যদি আপনি এমন লোক পান যে বই পড়ে, নোবেল পড়তে ভালোবাসে, তার পছন্দের জায়গাগুলো দেখুন, সেই ধরনের জিনিসপত্র পড়তে ভালোবাসে। তার অ্যাস্ট্রোলজি রিলেটেড পড়াশোনা ভালো লাগে, তার অ্যাস্ট্রোনমি রিলেটেড পড়াশোনা ভালো লাগে, তার বিভিন্ন রকম ফেশিয়াল এক্সপ্রেশনের ওপরে যে অ্যানালজিক্যাল প্রেজেন্টেশনগুলো আছে সেগুলো নিয়ে সে পড়তে পছন্দ করে। ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র, ধর্মীয় ব্যাপার, ধর্মীয় আলোচনা, এই ধরনের জিনিস পড়তে পছন্দ করে। তার পছন্দের জায়গাটা দেখুন, ও কী পছন্দ করে। ক্যালকেরিয়া কার্ভ খুব ভোরাসিয়াস রিডার কিন্তু, হ্যাঁ, ও কিন্তু পড়তে খুব ভালোবাসে সালফারের মধ্যে, কিন্তু সালফার হচ্ছে দিকে পড়তে ভালোবাসে। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু সব জিনিস পড়তে ভালোবাসে, ক্যালকেরিয়া কার্ভ কিন্তু সব জিনিস পড়ে না। আর নাক্সভমিকার পড়া আরও খুব সুন্দর, খেয়াল রাখবেন। নাক্সভমিকা যেটুকু দরকার সেটুকু পড়েন, যে রিলেটেড দরকার তার বাইরে কিচ্ছু পড়েন। আমি এমনও নাক্সভমিকা দেখেছি, সেই নাক্সভমিকা বলছে আমি তো খবরের কাগজ পড়ি না, আমি শুধু আমার কাজের ওরিয়েন্টেড জিনিসপত্র নিয়ে সারাদিন নাড়াচাড়া করি, আমি বাইরের খবর বলতে আমি জানি না, আমি মাথায় রাখিই না, বুঝতে পারছেন? এ হচ্ছে নাক্স।
আমি আমার কাজের বাইরে জগতের কিছু বুঝি না। এই লাইকোপোডিয়ামের মতো সালফারের মতো ট্রেনে উঠে ঝামেলা করে না, এই পার্টি ভালো ওই পার্টি ভালো, বুঝলেন? সালফার হচ্ছে যেখানেই আলোচনা সেখানেই ও মত প্রকাশ করতে চলে যাবে, এই জিনিস সে নয়। লাইকোপোডিয়াম নিজের মত প্রকাশের জন্য খুব উদ্বিগ। ক্যালকেটিয়া কাপ তো একেবারেই নয়, ও শুনলেও কিছু বলে না, শুনলেও শুনতে পায় না, মত প্রকাশ করতেই যায় না। যদি কেউ উল্টোপাল্টা বলে দরকার নেই বাবা, তো আলোচনা করবো। ট্রেনের মধ্যে দেখবেন বেশ কিছু মাতব্বর লোকজন থাকে যারা সব বোঝে, ঠিক আছে? আলোচনা করতে করতে নিজের স্টেশন আসবে, তার আগে দেখবেন আলোচনা ভণ্ডুল করবে, তারপরে নেমে পালিয়ে যাবে। এই হচ্ছে সালফার। আলোচনার কোনো দিক দিগান্ত নেই, যে কোনো জায়গা থেকে একটা শুরু হলো আর একটা হঠাৎ অন্য জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। তো কাজেই এই যে স্বতঃস্ফূর্ত যোগদানের কথা যেটা বলছিলাম, সেই জায়গায় ক্যালকেটিয়া ক্যাবের যোগদানে অভাব। ক্যালকেটিয়া ক্যাব নিজের মতো থাকে, ওকে কখনো আপনি দেখতে পাবেন না ও কম্পিটিটিভ মেন্টালিটি নেই। সবচেয়ে বড় কথা খেয়াল রাখবেন, ক্যালকেটিয়া ক্যাবে আরেকটা মজাদার কথা বলি আপনার, ক্যালকেটিয়া ক্যাব একদমই কম্পিটিটিভ এর মধ্যে থাকতে চায় না। ক্যালকেটিয়া ক্যাব একেবারেই কম্পিটিটিভের মধ্যে থাকে না, কম্পিটিটিভ জিনিসপত্রের মধ্যে যায় না। হ্যাঁ, যদি হিসাব নিয়ে জানেন, মানে ধরে বেঁধে যতদিন ওকে বাধ্য করা হয়েছিল ততদিন ও স্কুলের মাঠে দৌড়েছিল, তারপর আর দৌড়েনি। কম্পিটিশনে করবো না, ঠিক আছে? ওর যেটা ভালো লাগার জায়গা, ও ভালো লাগার জায়গা পড়াশোনা ভালো লাগে, কম্পিউটারে গেম খেলতে ভালোবাসে, এখন তো মোবাইল কম্পিউটারে শিখেছে। ভূতে ভয়, কিন্তু ভূতের জিনিসপত্র পড়তে ভালোবাসে, ভূতের গল্প পড়তে ভালোবাসে, গল্প নোবেল পড়তে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, গান গাইতেও ভালোবাসে, ছবিও আঁকে ক্যালকেটিয়া ক্যাব। কিন্তু ক্যালকেটিয়া ক্যাবের ছবি আঁকা কেমন জানি, যেদিন মাস্টার যে রেগুলার ছবি আঁকে না ক্যালকেটিয়া, মাস্টার আসবে বলেছে 4টে ছবি না আঁকলে গণ্ডগোল, ওই আসার আগের দিন বসে কোনো রকমের দায় সারা গোছের ছবি আঁকা, ক্রিয়েটিভ ছবি না। খেয়াল রাখবে, ভালোবেসে ছবি আঁকা আর দায়ের ছবি আঁকার মধ্যে তফাৎ আছে। সব জায়গাতে ধরার জায়গা আছে, আপনাকে শুধু ব্রড এক্সপেক্টে চিন্তা করতে হবে। জিজ্ঞাসা করলেন বাচ্চাটাকে, হ্যাঁ ছবি আঁকিস? বলে হ্যাঁ। মাকে জিজ্ঞাসা করলেন রোজ আঁকে? বল না না, মাস্টার আসার আগের দিন। মানে হ্যাঁ ঠিক ধরেছি, ছবি আঁকেন, কিন্তু মাস্টার আসার আগের দিন আঁকতে হয়, এঁকেছে। ভালোবেসে আঁকেন, কিন্তু যারা প্যাশন এটা আঁকতে, বুঝলেন, সে রোজ ছবি আঁকে, নিজের মতো আঁকে, বলতে হয় না, ও নিজে নিজে আঁকে, নিজে নিজে রং করে। ওই খেলাটা ওর ভালো লাগে, সেটা ক্যালকেটিয়া কাপ নয়। ওই ভালো লাগার দ্বন্দ্বে ক্যালকেটিয়া কাপ নেই তো ওখানে। ওকে ঠেলে করানো হয়েছে বা বলেছে পিঠে পড়বে, মাস্টার আসবে, করতে হবে, করিছে, তাই হচ্ছে ক্যালকেটিয়া। ঠিক আছে? ভালোবেসে ছবিও আঁকে না, আঁকছে, হয়তো আঁকলে ভালো আঁকতে পারে, কিন্তু হচ্ছে তো কোনো রকম। কম্পিটিশান ক্যালকেটিয়া কাপে বসানোই যাবে, তার আগে শরীর খারাপ হয়ে যাবে। গানের পরীক্ষা দিতে যাবে, তার আগে গলা ভেঙে যাবে। নাচের পরীক্ষার আগে পেট খারাপ হয়ে যাবে। ঠিক আছে? ক্যালকেটিয়া কাপকে এই ধরনের কাজকর্ম ধরে বেঁধে করাতে হবে। কিন্তু ফসফরাসকে যদি দেখে, ফসফরাসকে ধরে বেঁধে করাতে হয় না, খুব ভালো পারফর্মার, ও ফাঁকিবাজ, কিন্তু ও ম্যানেজ করে ফেলে। ক্যালকেটিয়া কাপ আর ম্যানেজ করতে পারে না, বুঝলেন? প্রতিবার পরীক্ষার আগে প্রতিজ্ঞা করে, বাবা এইবারটা কোনো রকমে উতরে যায়, পরের বছর আর কোনো মানে বই পরীক্ষা শেষ করেই পড়া শুরু করবে, আবার করতে করতে পরের ক্লাসে শিখে ক্যালকেটিয়া। তো ক্যালকেটিয়া কাপের আচরণগুলোকে ভাবুন, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত একই জিনিস। আবার যখন আরেকটু বয়স্ক হয়ে পড়ে, ধরুন মাঝবয়সী 35 বছর 40 বছর যাদের বয়স, এরা রুটিনের বাইরে আর কাজ করতে পারে না। মানে সকালে ঘুম থেকে উঠলাম, চা খেলাম, পায়খানা গেলাম, বাথরুম সারলাম, খবরের কাগজটা নিয়ে বসলাম, ঠিক আছে? যদি বাজার যেতে হয় তাও যতক্ষণ না যেতে হয় আর কি, 2-4 বার বললে একবার যেতে হয়, যতক্ষণ না যেতে হয় ততক্ষণ ভালো। যদি যেতেই হয় তাহলে গেলাম, এইবার তারপরে স্নান খাওয়া দাওয়া করলাম, বেরিয়ে গেলাম। এই রুটিনের বাইরে যদি আপনি তাকে অন্য কোনো কাজ দেন, তার মাথা খারাপ হয়ে যাবে। যেটা সে কোনো লাস্ট 10 বছর 15 বছর ধরে মেনটেন করে চলেছে, হঠাৎ করে তার বাইরে যদি তাকে কিছু বলেন, না আজকে একটু ভাবতে হবে, এইটা হয়তো 10 মিনিটের কাজ হবে, একটু আচ্ছা দেখছি, বারবার এড়িয়ে যেতে চায়, ওখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু কাজটা করে না।
মুশকিলটাই কেন? আজ করবো, কাল করবো, আচ্ছা ঠিক আছে, এটা হবে কোন, কালকে হবে কোন, এই কালকে হবে কোন করতে করতে আর হলো না, এরকম কত কাল চলে গেল। এইটা কালকে জমে থাকবে কাজ। আর্সেনিক যদি হয় ওর কাজ জমা থাকবে না, আর্জেন্টাম নাইট্রিকাম যদি হয় ওর কাজ জমা থাকবে না, ফসফরাস যদি হয় কাজ জমা থাকবে না, নাক্সব্রোম যদি হয় জমিয়ে রাখে না। আর নাক্সব্রোম তো রুটিন মাফিক, ও আগের দিন রুটিন বানিয়ে রাখে, পরের দিন শুধু টাইম ধরে ধরে মেনটেন করে, একই রকম আর্সেনিকের মতো। তাহলে রুটিনিজম যদি বলেন, রুটিনিজম অনুযায়ী কাজ করা, ঘড়ি ধরে কাজ করা আর্সেনিক, নাক্সব্রোম। ক্যালকুলেটর কার্বের হচ্ছে যতক্ষণ ঠেলা যায় ঠেলছি, কিন্তু একটা রিদিমে অভ্যস্ত হয়ে গেছে, এবার তার বাইরে যেতে গেলে অসুবিধা, তার বাইরে যদি যেতে হয় তাহলে ক্যালকুলেটর কার্বের অসুবিধা। খেয়াল করুন ভালো করে, এই জিনিসটাই আপনি যখন রুগী আসবে তার সাথে আলোচনা করুন। রোগের কথা ভুলে যান, রোগ তো রোগের মতো চলবে। রুগী রয়েছে পাইলস, রুগী এসছে আপনার কাছে, আপনি পাইলসের ওষুধের কথা ভাববেন, রুগীটা এবার তাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনি সকাল থেকে কী করেন, আপনার রুটিনটা কীরকম? বাবা ডাক্তারবাবু বললেন না, কী চাপ জানেন। আচ্ছা গেল, চাপের কথা শুনলেন, পারফরমেন্সের ইতিহাসটা দেখলেন, চলাচলের ঘটনাগুলো বুঝলেন, ঠিক আছে, জীবনযাত্রা প্রণালীটাকে বুঝলেন, চিন্তাভাবনার গঠনগুলো বুঝলেন, সহজেই আপনি তাকে পৌঁছে যান। পৌঁছাতে গেলে আপনাকে আর্ট অফ ইন্টারোগেশনে ঢুকতে হবে, আর আর্ট অফ ইন্টারোগেশনের জন্য ব্যাপারটাকে বড় করতে হবে। শুধু নুন খেলাম, তেল খেলাম, ঝাল খেলাম, ঘামালাম, ক্যালকুলেটর, তাহলে হবে না। এই যে আলোচনাটা করছি এটা টেবিলে বসুন, বসে জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনার দুশ্চিন্তা কেমন হয়? না দুশ্চিন্তা তো সাংঘাতিক। কী ব্যাপারে? না কোনো স্পেসিফিক ব্যাপারে দুশ্চিন্তা নেই। ঘুম কেমন হয়? না ঘুম হয় না, রাতের মধ্যে 4 বার পেট চেপে উঠি, এর মধ্যে অবশ্য 3-4 বার সুগার টেস্ট করিয়ে ফেলেছি, অবশ্য সুগার আছে তো, ভাবলাম সুগারটা বেড়ে গেছে, সকাল বিকেল রোজ প্রেশার মারছি, কিন্তু প্রেশারও ঠিক আছে, বারবারই পেট চাপ হচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তো কি নেফ্রোলজিস্ট দেখাতে? কী বলছে বলছেটা কি না, বলছে তো ক্যালকুলেটর। ডাক্তারবাবু নেফ্রোলজি দেখাবো নাকি? দাদা বলুন তো কী কী টেস্ট করতে হবে। আপনি যা যা টেস্টের কথা বলবেন আমি করে নেবো। আপনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনাকে ওষুধ দিচ্ছি, আপনি তাহলে 15 দিন পরে আসুন। 15 দিন পরে আমার রিপোর্টটা হয়ে গেলে আমি একবার আসি, দেখুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডাক্তারবাবু আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায় না? তাহলে আমি কালকেই রিপোর্টটা করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। দেখুন অবস্থাটা, দেখুন কীরকম দৌড়াচ্ছে, দেখুন। এই হচ্ছে ক্যালকুলেটর। আচ্ছা ডাক্তারবাবু ওই ওষুধটা কেমন খেতে বললেন বলুন তো? ভুলে গেলাম, মনে থাকে না, লেখা আছে তো না? হ্যাঁ লেখা আছে তো সব, ঠিক আছে। আরেকবার বলে দিন ডাক্তারবাবু, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে ক্যালকুলেটর। এই কনফিউশন আর কনফ্লিক্টের মধ্যে যখন রুগী থাকবে তখন আপনি ক্যালকুলেটরের কথা ভাববেন, নসেট ভাববেন। এবার এই মেন্টালিটির কথা বললাম, এবার মনে করুন পুজোর আচ্ছার ব্যাপার যদি বলেন, এটা তার পরিবার, পরিবেশ, ঘটনা এর ওপর ডিপেন্ড করে। যে পরিবারে যেরকম অস্তিত্ব চলে সে সেটা শেখে, সেটা শেখে নকল করে। তো এটা একটা ব্যাপার। আর ওই ট্রান্সফরমেশনগুলো যে লাইফে হয়, যেমন বললাম যে 12-14 বছর বয়সে তার একটা ট্রান্সফরমেশনের প্রেজেন্টেশন, আবার পিউবার্টি এজে তার একটা ট্রান্সফরমেশনের প্রেজেন্টেশন, তারপরে মেনোপোজাল এজে তার একটা ট্রান্সফরমেশনের প্রেজেন্টেশন, এগুলোকে খেয়াল রাখবেন। মন মানসিকতার ঘটনাগুলোকে খেয়াল রাখবেন, মন মানসিকতাগুলোর ঘটনার ওপর। আবার ধরুন এই ক্যালকুলেটর কার্ভের ভয়ের অ্যানালিসিসগুলো বলি, যেহেতু আজকে মনের ওপরেই মেন আলোচনাটা রেখেছি আমি, কারণ এই আলোচনাটা চট করে পাওয়া যাবে না, ঠিক আছে। ফিজিক্যাল লক্ষণ আর বাকিগুলো ডিডি পাওয়া যাবে, কিন্তু মানসিক আলোচনা ডিডি পাওয়াটা মুশকিল। ক্যালকুলেটর কার্ভের এই যে ভয়, ঠিক আছে, তো ক্যালকুলেটর কার্ভের ভয়ের সাথে আপনাকে অ্যাকোনাইট, স্ট্যামোনিয়াম, বেলেডোনা, হায়োসিয়ামাস এদেরকে তুলনা করতে হবে বারবার, আর্সেনিক। তো এই যে ফিয়ার নিয়ে আপনি যখন আলোচনা করতে যাবেন দেখবেন আর্জেন্টাম নাইট্রিকাম। এখন কম্বিনেশনটা বুঝুন, ক্যালকুলেটর কার্ভের ভয় অমূলক ভয়, ওটা যদি এমন পর্যায়ে পৌঁছায় যে ফিক্সিসিটি কেউ নেই তাও মনে হচ্ছে আছে, যখন আমরা সাইকোলজির ভাষায় বলি ওর মধ্যে সাইকোটিক সিমটম খুব প্রমিনেন্ট, হ্যাঁ, যে জিনিস নেই, অবজেক্ট নেই, দেখতে পাচ্ছে, লোকজন পেছন থেকে বলছে, শুনতে পাচ্ছে, কেউ কিছু বলছে না, অশরীরীদের সব অনুভব করতে পারছে,
কানের সামনে ফিসফিস করে কেউ কথা বলছে, তখন আমরা ওই গ্রুপ অফ ড্রাগগুলোর কথা ভাবি যেগুলো কিনা এখন এই বেলেডোনা, স্ট্যামোনিয়াম, হাইসেমাস, এই ড্রাগগুলোর কথা তখন আপনাকে ভাবতে হয়। এর সাথে কিন্তু ক্যালকেরিয়া কার্বের ডিডির দরকার। অ্যাকোনাইটের ভয় আছে, সাংঘাতিক ভয়, মরে যাওয়ার ভয়, জল তেষ্টার প্রেজেন্টেশনের কথা আপনারা জানেন। হঠাৎ করে তার মধ্যে একটা ভয় শুরু হয় এবং তার বহিঃপ্রকাশ তার মুখ, চোখ থেকে শুরু করে সব জায়গাতে পাওয়া যায়। বেসিক এর কনস্টিটিউশন কিছু নেই। ক্যালকেরিয়া কার্বের রুগীর মধ্যে যদি আপনি হঠাৎ এরকম একটা পান যে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল, হঠাৎ করে তার মধ্যে মনে হচ্ছে এক্ষুনি মরে যাব, সাংঘাতিক অবস্থা, এই ভয় পাচ্ছে, তখন আপনি তার জন্য অ্যাকোনাইটের কথা ভাবতে পারেন। রুগীভিত্তিক আলোচনা অ্যাকোনাইট আসে না, অ্যাকোনাইট ওই অ্যাকিউট অবস্থাটা সামলে দিতে পারে। ঠিক আছে, যেমন মনে করুন, এক্সাম্পল দিচ্ছি আপনার, রুগী ক্যালকেরিয়া কার্ব, পেশেন্ট বাচ্চা, তো বয়স হচ্ছে 5-6 বছর, 5 বছর। তো এই বাচ্চা আমার কাছে যখন সিমটম নিয়ে আসে খুব তোতলাচ্ছে। আর কি সিমটম না, এই বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া যাচ্ছে না, স্কুলে গেলে স্কুলের গেটের সামনে বমি করছে, রোজ করে। কতদিন থেকে হচ্ছে না, লাস্ট 6 মাস ধরে হচ্ছে। কিছুতেই স্কুল যাবে না, কান্নাকাটি। আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন তার সমস্যা থাকে। স্কুল ছুটি থাকলে সমস্যা নেই, কিন্তু স্কুল যেদিন থাকে সেদিন সকালবেলা দুধ খাওয়ানোর পরে এই বমি, বাড়িতে একবার বমি, স্কুলের গেটের সামনে গিয়ে বমি, কিছুতেই স্কুল যাবে না। খোঁজ কী ব্যাপার, কোথাও তো একটা গণ্ডগোল আছে। কী পাওয়া গেল না, স্কুলে একদিন পায়খানা করেছিল, স্কুলের মাসিরা খুব ভয় দেখিয়েছে। কী ভয় দেখিয়েছে? এই বাড়ি থেকে পায়খানা করে আসবে, নাহলে এই পায়খানার মধ্যে আটকে রেখে দেবো, ঘরেও যেতে পারবে না, কাউকে দেখতেও পারবে না, ভূতে ধরবে, ব্যাস হয়ে গেছে, সে স্কুল যাবে। তারপরে তোতলানি শুরু। এখন এতে কয়েকটা মাত্রা লেগেছে, ফলোড বাই ক্যালকেরিয়া কার্ব, দিব্যি ভালো আছে, বাচ্চা স্কুল যাচ্ছে। সাইকোলজিস্ট দেখিয়েছিল, তারা বললো যে ফিয়ার সাইকোসিস ডেভেলপ যাচ্ছে। কোথায় ফিয়ার সাইকোসিস হলো, কী করতে হবে? আমাদের ফিয়ার সাইকোসিস হচ্ছে এটা। বুঝলাম ফিয়ার সাইকোসিস, খুব সুবিধা হলো, আলোচনা করলাম, বার করলাম ঘটনা, অ্যাকোনাইট দিলাম, ক্যালকেরিয়া কার্ব দিলাম, গল্প শেষ। দিব্যি হাসতে যাচ্ছে, কথা বলা ঠিক হয়ে গেছে, স্ট্যামারিংও ভালো হয়ে গেছে। এর সাথে সাথে যেটা বলার দরকার যে হ্যাঁ, এক্ষেত্রে সাইকোথেরাপির দরকার হয়। যদি পেশেন্টের সেই রকম অবস্থা হয়, ডেফিনেটলি তার সাথে সাইকোথেরাপির ব্যবস্থা করতে হবে। তাহলে ক্যালকেরিয়া কার্বে দেখুন ভয়ের অবস্থায় এখনই ডেভেলপ করতে পারে, দরকার। মাঝরাতে উঠে হঠাৎ তার মনে হলো যে আমার বুক ধড়ফড় করছে, এক্ষুনি মরে যাব, হ্যাঁ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সাংঘাতিক বুকের মধ্যে ব্যথা হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে, সাংঘাতিক শীত করছে, অবশ্যই আর্সেনিকের কথা ভাববেন। নন ম্যানেজি আর্সেনিক ডেফিনেটলি আপনারা সবাই পড়েছেন, না পড়ে থাকলে অবশ্যই পড়ুন। নন ম্যানেজি সাহেব খুব সুন্দর লিখেছেন আর্সেনিক। এই অবস্থায় আর্সেনিক দিলে প্রাণ বাঁচবে। হতে পারে তার নিউমোনিয়া, বঙ্কাইটিস হয়ে গন্ডগোল, হতে পারে তার হার্ট ফেলের মতো অবস্থা। এই অবস্থাটায় ইমিডিয়েটলি আর্সেনিকের মতো ড্রাগের দরকার। হ্যাঁ, দরকার পড়লে হসপিটালাইজেশন ডেফিনেটলি করতে হবে, কিন্তু আর্সেনিক। তাহলে আর্সেনিকের ভয়, আর্সেনিকের প্রকাশ, আর্সেনিকের ঘটনা একদম আলাদা। আবার এই রোগীর ভয়, সাংঘাতিক ভয়, ঘরের মধ্যে ভয়, অন্ধকারে ভয়, চতুর্দিকে কালো কালো মুখ দেখছে, হ্যাঁ, মনস্টার, হিডিয়াস ফেসেস, হ্যাঁ, ব্ল্যাক উলফস চারিদিক থেকে নেকড়ে বেরিয়ে আসছে, বিছানার উপর বসে আছে, বিছানা চিনে ছেড়ে ফেলছে, থুতু দিচ্ছে, জানলায় ধাক্কা মারছে, বিছানায় লাথি মারছে, জামা কাপড় ছেড়ে ফেলছে, থুতু দিচ্ছে, এখানে পেচ্ছাপ করে দিচ্ছে, মাথা ঠুকছে দেয়ালে ঠকঠক করে, বেলে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। সাইকোসিস, ফিয়ার সাইকোসিস। তাহলে ফিয়ার স্টেটে তার এই অবস্থা। আবার জামা কাপড় খুলে ফেলছে, অশ্লীল ভাষায় কথা বলছে, জেনিটেলিয়া উন্মুক্ত করে দেখাচ্ছে, ঠিক আছে, একই কথা রিপিটেডলি বারবার বলছে, সাংঘাতিক 2-4 রাত্রি ঘুম হচ্ছে না, গায়ে এত জোর বেড়ে গেছে ধরে রাখা যাচ্ছে না, তখন ডেফিনেটলি আপনাকে স্ট্যামোনিয়ামের কথা ভাবতে হবে। আবার স্ট্যামোনিয়ামের থেকে উন্মত্ততা কম, কিন্তু সেক্সুয়াল স্পিয়ারটা সবসময় তার কাজ। সবসময় দেখছেন পেনাইল রাবিং করছে, জামা কাপড় রাখছে না, অশ্লীল ভাষায় কথা বলছে, এজ অনুযায়ী তার বিভিন্ন রকম যৌন বিকারের প্রেজেন্টেশন বা অশ্লীলতার জিনিস আপনি দেখতে পাচ্ছেন। হাইসেমাসের কথা ভাব। তাহলে দেখুন, এই ক্যালকেরিয়া কার্বের মধ্যে হাইসেমাস, এই ক্যালকেরিয়া কার্বের প্রেজেন্টেশনের মধ্যে আপনার আর্সেনিক লাগতে পারে, ক্যালকেরিয়া কার্বের কখনো বেলেডোনা লাগতে পারে। তার এইটাকে আপনাকে তফাৎ করতে হবে। হাইসেমাসের মধ্যে একটা সন্দেহ, একটা ভয়, একটা ঈর্ষা কাজ করে। তো যদি কোথাও কম্বিনেশন পান যে ওর ভয় আছে, সঙ্গে সেক্সুয়াল স্পিয়ারে গণ্ডগোল, মানে একটা ব্যাপার আছে, সেই ধরনের জায়গায় আপনি হাইসেমাসের কথা ভাবতে পারেন। এই ব্যাপারগুলো
নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আপনারা একটু রাধারমণ বিশ্বাসের বই পড়বেন। রাধারমণ বিশ্বাসের উন্মাদ মনোরোগ এবং রাধারমণ বিশ্বাসের আপনারা পড়বেন মনোলক্ষণের মেটিয়ামেন্ট, সেই জায়গার কম্বিনেশনের জায়গাগুলো আপনাদের বলছি। তো এই একটা জায়গা যেখানে গিয়ে ভয়, যে বিভিন্ন টাইপের ভয়, এই ভয়ের একটা জায়গা এখানে আছে। ওপিয়ামের ভয় আছে, খেয়াল রাখবেন। হ্যাঁ, ওপিয়াম একটা লং টার্ম ভয়ের ওপর খুব ভালো কাজ করে। বিভিন্ন সময় তার বিভিন্ন রকম ভয়, এবং ভয়ের পরে তার মধ্যে এরকম, যেহেতু ওপিয়াম একটা অ্যালকালয়েড এবং ওপিয়াম দিয়ে নেশা হয়, সবসময় ঝিমাতে থাকে এবং তার মধ্যে তার ডিলিউশনাল প্রেজেন্টেশন আছে, খেয়াল রাখবেন। তাহলে ভয়ের জায়গায় আপনি এই ড্রাগগুলোর কথা ভাবছেন, এবং এর সাথে সাথেই কিন্তু আপনাকে ক্যালকেরিয়া কার্ভের কথা ভাবতে হচ্ছে। ক্যালকেরিয়া কার্ভ কনস্টিটিউশনাল ফিচার্স হিসেবে ভাবা হয়, প্রেজেন্টেশন হিসেবে এইগুলোকে ভাবা হয়। আবার ধরুন রাস্টাক্স, এর ফিয়ার অফ বিং পয়জন আছে, এই একই জিনিস হায়াসিয়ামাসও আছে, কিন্তু দুজনের তফাৎ আছে। রাস্টাক্সের মধ্যে অশ্লীলতা নেই, হায়াসিয়ামাসের মধ্যে সাংঘাতিক অশ্লীলতা ছাড়া হায়াসিয়ামাস খুব একটা ভাবা যায় না। অশ্লীলতা ছাড়া হায়াসিয়ামাস খুব একটা ভাবা যায় না, কারণ হায়াসিয়ামাস দিতে গেলে ওই অশ্লীলতা, ওই সেক্সুয়াল স্পিয়ারকে বাদ দিলে, সাইকোসেক্সুয়াল যে ইঞ্জিন, একে বাদ দিলে হায়াসিয়ামাস থাকে না। ঠিক আছে, তাহলে সাইকোসেক্সুয়াল ইঞ্জিনটাকে বুঝতে হবে আপনার। এই যেমন ধরুন আমি ক্যালকেরিয়া কার্ভের আপনাদের লেকচারে একটু আগেই বলছিলাম যে সেই যে ভদ্রমহিলার কথা আপনারা আলোচনা করছিলেন, হয়তো কোনো একটা সময় গিয়ে তার হায়াসিয়ামাস দরকার হতে পারে। কেন না, তার এই যে লং টাইম অ্যাবস্টিনেন্স, কোনো সময় হয়তো তার সেক্সুয়াল ফিয়ারে একটা গণ্ডগোল হতে পারে, বা তার মনে হতে পারে যে তার দীর্ঘদিন পারফরমেন্সের মধ্যে না যাওয়া সত্ত্বেও অপোজিট থেকে তার প্রতি কোনো আর্জিং আসছে না কেন। এবার শুরু হলো সন্দেহ। ঠিক আছে, তো এই সন্দেহ মেটানো খুব মুশকিল। তো এই সন্দেহ যখন হবে, এই সন্দেহকালীন অবস্থায় কিন্তু আপনি হায়াসিয়ামাসের কথা ভাবতে পারেন, ওই সন্দেহটাকে কাটানোর জন্য। এবার এই সন্দেহটা যে পর্যায়ে যাবে কীরকম, দেখুন এক্সাম্পল দিই। নরমানন্দ দায়ের কর্তার প্রতি তার সন্দেহবাহিকতা অনেক ড্রাগে আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে তুলনায় কম, কিন্তু হতে পারে। এইবার তার মুহুর্মুহু তার জিজ্ঞাসাবাদ, যে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী করছে, কী ধারণা, কেন হচ্ছে না, কী গণ্ডগোল। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এই নিয়ে প্রাণ ওষ্ঠাগত করে তুলবে। ঘরে থাকলেও গণ্ডগোল, বেরোলেও গণ্ডগোল, মিনিটে মিনিটে ফোন করে খবর নিচ্ছে কোথায় আছে। এই প্রসঙ্গে আপনারা হায়াসিয়ামাসের একটা কেস বলবো, রাধারমণ বিশ্বাস বই থেকে পড়বেন। অসাধারণ কেস রাধারমণ বিশ্বাস তার বইতে লিখেছেন। হায়াসিয়ামাস যেখানে আছে সেখানে না, একজন ভদ্রলোক পেশায় উকিল, তার বাড়িতে তার মক্কেল যারা আসবে তাদের মেয়ে মক্কেল তার নেওয়া যাবে না, বাড়িতে রান্নার লোক রাখা যাবে না, ইভেন তার সংসারের যারা লোকজন, মানে মা, মাসি, বোন, এদেরকেও সে সন্দেহ করতে ছাড়ে না। বিভিন্ন সময় সে এদের ওপর দোষারোপ করে যে ওদের সাথে বোধহয় তার কোনো অবৈধ সম্পর্কের মধ্যে বোধহয় তারা লিপ্ত, এরকম একটা ব্যাপার, যেটা বলতেও খারাপ, যেটা শুনতেও খারাপ, কিন্তু তার মনের মধ্যে এই অবস্থা ডেভেলপ করেছে। হায়াসিয়ামাসের মধ্যে এই জিনিস আছে, এবং এর পরিপূর্ণ প্রকাশ যদি বলেন, এর পরিপূর্ণ প্রকাশ ওই লেভেলে গিয়ে যখন হয়, তখন তার মধ্যে কিন্তু ল্যাকেসিস হতে পারে, খেয়াল রাখবেন। তো এই রকম প্রেজেন্টেশনগুলো নিয়ে আপনাদের একটু চিন্তাভাবনা করতে হবে। যেমন ওপিয়ামের কথা বললাম, ভয় সংক্রান্ত ঘটনা, সেরকম ডিলিউশন সংক্রান্ত ঘটনার মধ্যে আপনারা ক্যানাবিসের কথা ভাবতে পারেন। হ্যাঁ, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, এই ড্রাগগুলোর মধ্যে কিন্তু এরকম অনেক ডিলিউশনাল প্রেজেন্টেশন আছে। ককিউলাসের মধ্যে আছে, ককিউলাসকে ভাবতে পারে, খুব সুন্দর কাজ করে ককিউলাস। তাহলে ককিউলাস আছে, ক্যানাবিস আছে, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, এই যে ড্রাগগুলো, এই ড্রাগগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু এখানে খুব ভালো কাজ করে। তাহলে কনস্টিটিউশনাল ফিচার অফ দ্য ড্রাগ, তার সাথে রিলেটেড ড্রাগের আলোচনা এবং মন মানসিকতার উপর দাঁড়িয়ে এই যে ড্রাগের তফাৎগুলো আপনি করলেন, এইগুলো আপনার খুব কাজ দেবে যখন আপনি রুগীতে আসবেন। এইবার যখন আপনি অন্য বড় ড্রাগের কথা ভাবেন, যদি লাইকোপোডিয়াম হয়, লাইকোপোডিয়াম পুরো আলাদা। লাইকোপোডিয়ামের 2-4টে সিমটম হয়তো ক্যালকেরিয়ার সাথে মেলে না, বাকি মেলে না। বড় ড্রাগের সাথে কোনোদিনই মেলে না। এই রকমের আলোচনা আমাদের দরকার হয়ে পড়বে। তো এই রকমের আলোচনাগুলোই আমাদের করতে হবে। এবার দেখুন, তাহলে মন মানসিকতার জায়গাটা আপনাদের অনেকটাই আশা করছি ক্লিয়ার হয়েছে। তো মোটামুটি মন মানসিকতার জায়গা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। এই কনফিউশন বা কনফ্লিক্ট, এই জায়গায় দাঁড়িয়ে আবার একটু বলবো। মানে কনফিউশন হয় যে এইটা করলাম, এটা বোধহয় এটা হলে ভালো হতো, এইটা গণ্ডগোল হয়ে যাচ্ছে,
এরকম কনফিউশন সাইলেশিয়াতে আছে, ক্যালকুলেশন করতে গিয়ে গন্ডগোল করে ফেলছে। সাইলেশিয়াতে আছে, কেউটা সাইলেশিয়া পড়বে। নাক্সভোমের মধ্যে অনেক সময় পাওয়া যায় যখন দীর্ঘদিন তার একটা ওভার এক্সারশন চলে, মেন্টাল ওভার এক্সারশন, তারপরে সে ছোটো ছোটো জিনিসপত্র ভুলে যায়, ছোটো ছোটো জিনিসপত্র ভুল করে ফেলে, তার মধ্যে কনফিউশন ডেভেলপ করে, তার বারবার মনে হয় বোধহয় ভুল হয়ে যাবে, একটা টাকা বারবার গুনতে থাকে। তো এই জিনিসটা নাক্সভূমিকার মধ্যেও আছে, কিন্তু নাক্সভূমিকার মধ্যে এই জিনিসটা দীর্ঘকালীন পরিস্থিতির কারণে পড়ে হয়। বাকিটা তার চারিত্রিক বিশেষত্বের উপর দাঁড়িয়ে আপনাকে নাক্সভূমিকা চিনতে হবে। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে হয়, সাইলেশিয়ার মধ্যেও এই কনফিউশন আছে, মেন্টাল কনফিউশনের এই লেভেলটা সাইলেশিয়ার মধ্যেও আছে। তাহলে এই জায়গাটাকে খেয়াল রাখবেন। অ্যাংজাইটি, টেনশন, এই ব্যাপারটা পালসেটিলাতেও আছে, কিন্তু পালসেটিলার যে অ্যাংজাইটি, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক অ্যাংজাইটি, সবাই ভালো থাকবে, কেউ কে ভালো নেই, কার কোনটা লাগবে, এই নিয়ে তার সারাদিন চিন্তা। ন্যাট্রামিউলিন অ্যাংজাইটি আছে, ভিজেলকাস পড়বেন, অপূর্ব সুন্দর ন্যাট্রামিউল লিখেছেন ভিজেলকাস, অনবদ্য বলছে। ও সবসময় চিন্তা করে, আচ্ছা আমি যদি এটা বলি তাহলে ও কী মনে করবে, না না এটা বলবো না, এইটা মনে করেই এটা মনে করতে করতেই তার মধ্যে জিনিসগুলো তৈরি হয়ে যায়। তাহলে বোধ হয় এটা খেলো, বললো না তোকে ভালো হয়েছে, তাহলে বোধ হয় ভালো হয়নি, আমারই দোষ, করতে পারিনি ভালো। ন্যাট্রামের যেটা সবচেয়ে বড় গুণ কী জানেন, ও সবসময় নিজেকে দোষী মনে করে, যে আমারই বোধহয় গণ্ডগোল, আমিই বোধহয় এর ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারছি না। এই জায়গাটায় ন্যাট্রামের সাথে তফাৎ, ঠিক আছে। ন্যাট্রাম সেন্টিমেন্টাল, কান্নাকাটি করে, লুকিয়ে লুকিয়ে কাঁদে, মনের কথা খুলে বলে না। হ্যাঁ, এই আলোচনাগুলোতে যাবে। তাহলে ক্যালকেরিয়া কার্ভের এই যে বেসিক নেচার, এরপরে কী হয়, ক্যালকেরিয়া কার্ভ ডিপ্রেসিভ হয়ে পড়ে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে হিস্টেরিক প্রেজেন্টেশন ডেভেলপ করে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে অ্যাংজাইটি নিউরোসিস ডেভেলপ করে খুব তাড়াতাড়ি, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে রোগ বাতি, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে রিলিজিয়াস ম্যানিয়া, অবসেশন, এবং অনেক পরবর্তী সময় ক্যালকেরিয়া কার্ভ তার ডিপ্রেসিভ মেন্টালিটিও ডেভেলপ করে। এই জায়গাটাকে খেয়াল রাখবে। পরবর্তী লেকচারে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানের উপর ক্যালকেরিয়া কার্ভের যে কাজ বা প্রকাশ, তার উপর দাঁড়িয়ে বাকিগুলোকে ডিডি করব। এই জায়গাটা আমাদের পরবর্তী দিনে আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আজকের ক্লাসে এই অবধি থাকবে, ধন্যবাদ। হ্যাঁ, ভিরেট্রাম অ্যালবাম যদি পড়তে হয়, ভিরেট্রাম অ্যালবামের এক্স্যাক্ট এই প্রেজেন্টেশন যেটা আলোচনা হচ্ছে, এই প্রেজেন্টেশনটা ভিরেট্রাম অ্যালবামের দিলীপবাবুর বইতে ভালো আছে। ডক্টর দিলীপ ভট্টাচার্যের যদি বই পড়া যায়, ওনার সাইকোলজির ওপর যে বইগুলো আছে হোমিওপ্যাথি রিলেটেড, সেইখানে গিয়ে এই আলোচনাটা পাওয়া যাবে। নাহলে ভিরেট্রাম অ্যালবামের যেটা কমন যে বইগুলো আমরা পড়ি, সেখানে ভিরেট্রাম অ্যালবামের এই পার্সোনালিটি পাওয়া যায় না। বলবো আমি পার্সোনালিটি আলোচনায় ভিরেট্রাম অ্যালবাম যখন আলোচনা করব, ঠিক আছে, ওইটা আলোচনা করব। কারণ ভিরেট্রাম অ্যালবামকে কলেরার ড্রাগ হিসেবেই আমরা চিনি, কিন্তু নাক্সভূমিকার থেকেও সুপিরিয়ার মেন্টালিটি যখন আলোচনা করবো, যখন নাক্স পড়াবো, তখন ভিরেট্রাম অ্যালবাম আলোচনা করবো, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিনকে আমাদের এইটা আলোচনা করবো আমরা, ক্যালকেরিয়া কার্ভের অর্গান বেসিসে আমাদের ডিডি। ওকে, থ্যাংক ইউ।